তিনি মানে সরকারের ভারসাম্য আনার জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা থেকে শুরু করে কমিটি সিস্টেমগুলোকে আরও ফাংশনাল ওয়ার্কেবল করার মতো করে একটা জবাবদিহি সিস্টেমের কথা তিনি নিয়ে আসলেন। উনি বলতেন দলের চেয়ে মানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনি বলছিলেন যে অনেক কিছুতেই তিনি প্রথম দু একটা ব্যাখ্যাও করছিলেন, তার অবদান বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের জন্য সেটিও নিশ্চিতভাবেই অনেক দিক থেকে অনস্বীকার্য। যদি বলতেই হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তিনি প্রতিষ্ঠা করেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তিনি সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন, নারী বিষয়ক মন্ত্রণালয়, নারী শিক্ষার ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখেছেন, সেখান থেকে আপনার মানে পাঠ্যপুস্তক ফ্রি করে দিয়েছেন। আমি এত কিছু হয়তো আলোচনার সুযোগ হবে না, ডিগ্রি পর্যন্ত টিউশন ফিস ফ্রি করে দিয়েছেন। সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তনে তার ভূমিকার কথাটা যদি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে। একসময় তো আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, একেবারে শুরুতেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, একেবারে ডে ওয়ান থেকে বাংলাদেশের। তারপরে যদিও পরবর্তীতে আবার আপনার মানে সংসদীয় গণতন্ত্র, ইনফ্যাক্ট পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের দেশে যেটা বলে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট, ইনফ্যাক্ট আমাদের দেশে কখনোই সেটার অস্তিত্ব ছিল না, টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি এটা ছিল না। বলা যেতে পারে মানে হেড অফ দ্য গভর্নমেন্ট প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটা এইভাবে আপনি যদি বলেন তাহলে অনেকটা ভালো বলা যায়। তারপরে আপনার পার্লামেন্টারি কমিটিগুলো অনেকটা এফেক্টিভ হয়েছিল, অ্যাকাউন্টেবল হচ্ছিল মোটামুটি। তো যাই হোক, তো এখানে বলা যেতে পারে যে বিএনপি যেহেতু মেজরিটি সিকিউর করলো এবং দেশটা সংবিধান অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল, বিএনপি যদি রাজি না হতো যে না আমরা মানে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় যাব না, মানে এটা তো অপোজিশনের প্রপোজাল, অপোজিশনের তো সেই পরিমাণ ভোট ছিল না যে তারা এটাকে বিলটা পাশ করে ফেলতে পারবে। কিন্তু ম্যাডাম চিন্তা করলেন যে গণতন্ত্রকে আমরা যদি অ্যাকাউন্টেবল করতে চাই এবং যদি বিরোধী দলকে যদি অ্যাকোমোডেট করে যদি আমরা পলিটিক্সটা করতে চাই, তাহলে আপনার সংসদীয় ব্যবস্থা বা যেটা আপনার প্রধানমন্ত্রী শাসিত একেবারে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের প্র্যাকটিস আমরা করিনি বটে, বাট কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করেছি, একটা চর্চা ছিল আমাদের। সেই জায়গাতে তিনি রাজি হয়ে গেলেন এবং সংবিধানটা পরিবর্তন করলেন, এবং সেটা একান্ত ওনার ইচ্ছায়। উনি কিন্তু কোনো কম্পালশানে না, একেবারেই কোনো কম্পালশানে তিনি সেটা করেননি। মানে 91 শুরুতেই তো তিনি মানে ফিল অনুভব করলেন কেন যে আমাদের অনুভব করলেন এই কারণে, যেখানে আপনার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় অ্যাকাউন্টেবিলিটিটা বেশি থাকে, রোল অফ দ্য অপোজিশনের অনেক বেশি আপনার মানে অ্যাসার্টিভ পজিশন থাকে, তাতে করে মানে সরকার, মন্ত্রিসভা এগুলোকে মোটামুটি আপনার একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা যায়। পার্লামেন্টারি কমিটিসগুলো বেশি মানে ফাংশনাল হয়। তো সাধারণত মানে আপনার অন্যান্য দেশে তাই হয়। আচ্ছা, একেবারে যে আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে হয় না, অন্য দেশে তা হয় না, সেটা একটা ব্যতিক্রম অবশ্যই আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে অবশ্য অন্য একটা ব্যাপারটা হচ্ছে যে ওখানে যারা সিনেটে যারা যান উচ্চকক্ষে এবং যারা লোয়ার হাউসে যান, অর্থাৎ তাদের কংগ্রেসম্যান বলা হয় বা কংগ্রেস উমেন বলা হয়, দুটোকে মিলে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। আচ্ছা, মজার ব্যাপারটা হচ্ছে যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হন ওখানে, অর্থাৎ নির্বাচিত, যদি বলি নির্বাচিত প্রতিনিধি মানে দুই কক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা কিন্তু সাধারণত মন্ত্রিসভায় যান না, মানে প্রেসিডেন্টের ক্যাবিনেট তারা থাকেন না। তারা কি করেন, প্রেসিডেন্টের ক্যাবিনেটকে অ্যাকাউন্টেবল করেন। ওটা একটা ডিফারেন্ট, খুব মজার একটা সিস্টেম। পার্সোনালি আমি ওটা লাইক করি, আমি ওটা খুব মানে লাইক করি। অর্থাৎ সরকার প্রধান তার নিজের পছন্দ মতো মন্ত্রিসভা গঠন করবেন, সেই মন্ত্রিসভাকে জবাবদিহি করাবে হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু আবার এটা পার্লামেন্টারি সিস্টেমে ঠিক ওটা না, পার্লামেন্টারি সিস্টেমে সাধারণত এমপিরাই মন্ত্রী হন। আচ্ছা, যা হোক, তো ম্যাডাম যেটা চিন্তা করলেন যে অপোজিশনকে পাশে রেখে সাথে রেখে যদি সরকার পরিচালনা করা যায়, তাহলে সেটা মানে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থাটা অনেকটা কার্যকর হয়। এবং উনি বলা যেতে পারে যে বিরোধী দল থেকে প্রস্তাব দেওয়া হলো, উনি এটাকে প্রতিবাদ না করে নির্দ্বিধায় উনি এটা মেনে নিলেন। তার জীবনে আরেকটা বড় বৈশিষ্ট্য কি জানেন, যে উনি যেটা ফিল করেন, যেটা ন্যায্য মনে করেন, সেখানে আপনার ওনাকে দাবি তুলতে হয় না। যেমন উনি যখন অপোজিশনে ছিলেন, বাংলাদেশের আপনাকে খেয়াল, বাংলাদেশে কেউ কিন্তু ওনাকে বলেনি যে আপনি প্রধানমন্ত্রী ভবিষ্যতে, তো আপনি তখন উনি সুস্থ ছিলেন যখন তিনি মানে এই মানে ভবিষ্যতে যে একটা রেনবো প্ল্যানের কথা যখন বললেন, তখন তিনি সুস্থ ছিলেন। ওনাকে কিন্তু কেউ বলেনি যে আপনি তো ভবিষ্যতে প্রধানমন্ত্রী, যদি ফেয়ার ইলেকশন হয় আপনি হবেন, তো তখন কিন্তু ক্ষমতাটা ভারসাম্য আনা উচিত হবে, কেউ বলেনি। উনি নিজে থেকে অনুভব করলেন
যে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতাটা আছে, এই যে এক্সিকিউটিভ পাওয়ারটা প্রধানমন্ত্রীর হাতে এতটা ব্যাপক, এটার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স, একটা ভারসাম্য আনা দরকার। সেজন্য উনি প্রেসিডেন্টকে আরো একটু এম্পাওয়ার করার কথা চিন্তা করেন। ছোট করে যদি আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আমি যে একটু আর অল্প কয়েক সেকেন্ডে শেষ করব। তো উনি এইভাবে তিনি মানে সরকারের ভারসাম্য আনার জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা থেকে শুরু করে কমিটি সিস্টেমগুলোকে আরও ফাংশনাল ওয়ার্কেবল করার মতো করে একটা জবাবদিহি সিস্টেমের কথা তিনি নিয়ে আসলেন, এবং সেটি হচ্ছে এসেন্স অফ দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি। আপনি যেটা বলতে চাইলেন যে মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি ওনার কন্ট্রিবিউশনটি কি, উনি পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে আরও এফেক্টিভ, অনেকটা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য ওনার একটা অনেক বড় স্বপ্ন ছিল। তার নেতৃত্বের সব থেকে বড় শক্তি আপনি কি মনে করেন? তার দৃঢ়চেতা, রাজনৈতিক সততা, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। উনি সবার আগে ভাবতেন দেশ আগে। উনি বলতেন যে উনি বলতেন দলের চেয়ে মানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই যে আপ্তবাক্যটা, যে স্লোগানটা তিনি মানে কর্মীদের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে সবার বড় হচ্ছে দেশ, এবং এটা কি ধারণ করেছেন আমাদের বর্তমান নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এটাকে একটা নতুন স্লোগানে পরিণত করলেন আমরা, এবং ব্যাপক আকৃষ্ট স্লোগানটা, সেটা সবার আগে বাংলাদেশ।